আজকের গল্প কুলফি, কলমে সায়নদীপা। ঘুম থেকে উঠেই মেজাজটা বিগড়ে গেল রিমিলের। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, কতক্ষণ থেকে হচ্ছে কে জানে। ঘড়িতে দেখলো 8টা বেজে গেছে। ঠান্ডা পেয়ে ঘুমটা হয়েছে জব্বর। অ্যালার্ম কখন যে বেজে বেজে বন্ধ হয়ে গেছে জানেই না ও। ব্রাশ করে নিচে নেমে এসে দেখলো বাবা অফিসের জন্য ভাত খেতে বসে পড়েছেন। রিমিলকে দেখে বললেন, আজ কলেজে যাওয়ার দরকার নেই। রিমিলের বুকটা চ্যাত করে উঠল। বলছি বাবা, আজ না খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। তোমার কি মনে হচ্ছে এই বৃষ্টিতে কেউ আসবে এবং ক্লাস হবে? না, মানে যাদের কাছাকাছি বাড়ি তারা তো ভালো। তো তাহলে যদি ক্লাস হয় ওদের কাছে নোটস নিয়ে নিও। কিন্তু বাবা, আমি বোধহয় তোমাকে যেতে বারণ করলাম। বাবার এই কঠিন গলার স্বরের ওপর কথা বলার সাহস রিমিলের নেই। বাবা তো নিষেধ করে অফিসে বেরিয়ে গেলেন, কিন্তু রিমিল কি করে বলে যে আজ তাকে যে করে হোক যেতেই হবে কলেজ। মোবাইলটা তুলে रोशनी के फ़ोन लगा लो। हेलो रोशनी, सुन ना यार, आज कॉलेज आ रही है? पागल है तू? सैटरडे को मैं कभी कॉलेज जाती हूँ क्या? अरे यार प्लीज़ आ जाना। कल मैंने तुझे बताया था ना वो मेरी प्रॉब्लम के बारे में। प्लीज़ यार, तेरे घर से तो कॉलेज बस 10 मिनट लगता है, आना ना। अच्छा ठीक है, देखती हूँ मॉम अगर परमिशन दे तो ही। ओके थैंक्स यार, ट्राई प्लीज़। ফোনটা রেখে একটা বাঁকা হাসি হাসল রিমিল। ও জানে রোশনি আসবে না। রোশনি মেহরাকে আর যাই করতে হোক না কেন, কোনো কাজের জন্য বাবা মার পারমিশন অন্তত নিতে হয় না। আর এই কথাটা এই 1 বছর একসাথে থেকে ভালোভাবেই জানে রিমিল। পিং করে একটা মেসেজ ঢুকলো ফোনে। কী রে, কী খবর? ভিজে ভিজে কলেজে যাচ্ছিস নাকি? মেসেজদাতার মুখটা মনে মনে কল্পনা করে দাঁত কিরমির করল রিমিল। ছেলেটা আর কিছু পারুক না পারুক লোকের লেগ পুটিং করতে বেশ ভালোই পারে। বলা ভালো লোককে আঘাত দিতে এক্সপার্ট। রিমিল মাঝে মাঝেই ভাবে কি কুক্ষণেই যে মুহূর্তের দুর্বলতায় ওর সাথে ঋষিদার ব্যাপারটা বলে ফেলেছিল। উফ, সেই থেকে সুযোগ পেলেই সেটা নিয়ে লাগবে। কি করবে রিমিল? ঋষিদার লেখালেখি দেখে ওর প্রতি আকৃষ্ট হয়েছিল রিমিল, তাই ঋষিদা প্রপোজ করাতে হ্যাঁ বলতে সময় নেয়নি ও। কিন্তু সম্পর্কে 2 মাসের মাথায় রিমিল বুঝতে পারে ক্রমবর্ধমান ধর্ষণ নিয়ে বড় বড় কবিতা লেখা ঋষি আসলে ভেতরে ভেতরে নিজেই একটা পারভার্ট। ভাগ্যিস রিমিল আগে ভাগেই জানতে পেরে গিয়েছিল, নয়তো ওর ভাগ্যেও যে কী বিপদ লেখা ছিল কে জানে। এবার এই ঋষিকে নিয়ে রিমিলের লেগ পুলিং করার কোনো মানেই হয় না। কষ্ট পায় রিমিল। নিজের অল্প বয়সে নেওয়া একটা ভুল সিদ্ধান্তের কথা ভেবে হাত কামড়াতে ইচ্ছে করে, কিন্তু না, সে কথা কে বোঝাবে মিস্টার স্বয়ং চ্যাটার্জিকে? তার তো একটা খোরাক পেলেই হলো। আবার রিমিল যদি চরম রেগে যায় তখন কি বলে না ঋষির ব্যাপারটা একটা ছোটোখাটো ব্যাপার ছিল, ওটাতে যোগ হিসাবে নেওয়াই ভালো। আর তিনি নাকি ব্যাপারটাকে লঘু করে তুলতেই এমনই আর কি মারেন। ভালো। ফোনটা তুলে সোলাঙ্কিকে ডায়াল করার আগে কি মনে হতো স্বয়ংকে একটা ছোট্ট রিপ্লাই দিল রিমিল, হুম। সোলাঙ্কির ঠান্ডা লাগার অজুহাতটা শুনে ফোনটা রেখে বাইরের দিকে তাকালো ও। বৃষ্টিটা কমেছে মনে হয়। বন্ধু ভাগ্যটা রিমিলের কোনোদিনই ভালো নয়। চিরকাল যাদের জন্য প্রাণপাত করে দিয়েছে তারাই কাজ ফুরোলেই ওয়েস্ট বক্সে ছুঁড়ে ফেলে দিয়েছে ওকে। আর সেই সব তথাকথিত বন্ধুদের লিস্টটা নেহাত ছোট নয়। তবে রিমিলের সব থেকে বেশি কষ্ট হয় নিহারিকা আর অঙ্কুশের কথাটা মনে পড়লেই। ওদের রিমিল নিজের বেস্ট ফ্রেন্ড ভাবত। ওরা যখন যা সাহায্য চেয়েছে রিমিল সাহায্য করেছে, শুধু পড়াশুনোর ক্ষেত্রেই নয়, নিজের সময় নষ্ট করে ওদের সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করেছে। ওদের বিপদে চিন্তা করে করে নিজের মানসিক ক্ষতি অবধি করেছে কত। কিন্তু বিনিময়ে ওরা কি প্রতিদান দিয়েছে? উফ, সেগুলো মনে পড়লে এখনও রিমিলের বুকটা ব্যথায় টনটন করে ওঠে। কেন এমনটা হয় বারবার? আচ্ছা, রিমিল কি খুব বোকা? লোককে সহজে বিশ্বাস করে ফেলে, নাকি ওর মধ্যে কোনো ত্রুটি আছে যার জন্য ও অন্যদের সাথে মানসিকভাবে একাত্ম হয়ে গেলেও তারা হতে পারে না? ওর চোখের কোণটা অজান্তেই আর্দ্র হলো। তবে যা হওয়ার ওই স্কুল জীবনেই হয়েছে। এখন রিমিল নিজেকে অনেক শক্ত করে নিয়েছে। আর কাউকেও না, ও সহজে বিশ্বাস করে না, মানসিকভাবে কারোর সাথে ঘনিষ্ঠ হয়। এই কারণেই বোধহয় কলেজে ওর ভালো বন্ধুর সংখ্যা মাত্র 1, স্বর্ণালী। আচ্ছা, আজ স্বর্ণালী বাড়ি থাকলে কি ওকে রিমিলের সাথে যেত? কে জানে। ও আর এখন কারোর থেকে কিছু এক্সপেক্ট করে না।
যা হবে হবে, আজ ওকে একাই কলেজ যেতে হবে। বৃষ্টিটা ভাগ্যিস একটু কমলো। এই সুযোগটায় কাজে লাগাতে হবে রিমলিকে। মা তীব্র আপত্তি জানাচ্ছিলেন, কিন্তু রিমিল অনেক ভুজুং ভাজুং দিয়ে অবশেষে মাকে রাজি করালো। কিন্তু বেরোবার সময়ই হলো যত বিপত্তি। রিমিলের হাতে পুরনো একটা ছোট ছাতা দেখে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর ভালো বড় ছাতাটা কোথায়? এই তুমুল বৃষ্টিতে কোথা থেকে একটা পুরনো ছাতা নিয়ে বেরিয়ে পড়লি? ঢোক গিলল রিমিল। মা আসলে বড় ছাতাটা আলমারিতে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছে। আজ তো এমনি লেট হয়ে গেছে তাই। এত বৃষ্টিতে বড় ছাতাটা নিবি না তো? রিমিল, রিমিল, আসছি মা, বলেই চিতাবাঘের ক্ষিপ্রতায় ছুটল রিমিল। ও জানে কাদা ছিটকে ওর জিন্সটা দফা রফা করেছে, কিন্তু উপায় নেই। মায়ের কাছে বেশিক্ষণ থাকলে ঠিক ধরা পড়ে যেত। এমনিতেই রিমিল জানে মায়ের ভ্রুটা এতক্ষণে কুঁচকে গেছে, একটা গণ্ডগোলের আভাস পেয়ে। মায়েরা তো আসলে সব বুঝতে পারে। রিমিলের ভালো লাগেনি মাকে মিথ্যেটা বলতে, কিন্তু ও নিরুপায়। ফিরে এসে সব সত্যি বলে দেবে। আসলে কাল কলেজে গিয়ে মামার জাপান থেকে আনা সেই সুন্দর বড় ছাতাটা রিমিল ফেলে এসেছে ক্লাসরুমে। এবার মা বাবাকে ওটা এখনই বললে রক্ষে থাকতো না। তার চেয়ে বরং আজ কলেজ গিয়ে চুপচাপ নিয়ে চলে আসবে ভেবেছিল, কিন্তু এই বৃষ্টিটাই যত নষ্টের গোড়া। কলেজের সামনে যখন বাস থেকে নামলো রিমিল, তখন তুমুল আকারে শুরু হয়েছে বর্ষণ, সেই সাথে ঝোড়ো হাওয়া। পুরনো ছোট ছাতাটায় আটকানো যাচ্ছে না। সে হাওয়ার ঝাপটা। বাসে শুনেছিল এই দিকেই নাকি সকালে বৃষ্টি হয়নি, এই এতক্ষণে বৃষ্টি নামলো। আশেপাশের দোকানপাটগুলো দেখে মনে হচ্ছে জনমানবহীন। রাস্তার ওপারে থাকা কলেজটাকেও দেখে যেন মনে হচ্ছে বৃষ্টির চাদর মুড়ি দেওয়া কোনো অর্থবৃত্ত। এমনিতেই শনিবার, ওরা সবাই অলিখিত ছুটি নিয়ে নেয়। তাও বা যে কজন হয়তো আসে তাদেরও এলাকায় হয়তো বৃষ্টি হয়েছে, তাই তারাও আজ রেনি ডে পালন করছে। কলেজের ভেতরটা আদৌ কেউ আছে? সিকিউরিটি গার্ডগুলো নিজেদের শেডের তলায় বসে লক্ষ্য করছে রিমিলকে। ওরা হয়তো পাগল ভাবছে ওকে, কিন্তু গেটের সামনে ছাতা মাথায় কে দাঁড়িয়ে আছে না? ব্যাগটা বৃষ্টি থেকে বাঁচাতে সামনের দিকে নিয়ে গলিয়ে নিয়েছে। রিমিলের মনে একটু হলেও সাহস এলো, দেখাই যাক না গিয়ে। রাস্তা পেরিয়ে কলেজের গেটের সামনে পৌঁছতেই হোঁচট খেলো। ও, এ কে দাঁড়িয়ে আছে? স্বয়ং। রিমলিকে দেখতে পেয়ে বাজার মুখ করে সে বলল, সরি রে, তোর ছাতাটা ক্লাসে নেই। হেমন্তদাকে বলে এসেছি যদি কেউ জমা দিয়ে যায় তো নিয়ে রাখতে। আজ আবার রবিবাবু আসেননি। হেমন্তদা বলল, অফিসের স্টোর রুমের চাবি নাকি ওর কাছে, কেউ যদি ওখানে রেখে থাকে তো তুই চাপ নিস না, সোমবার দেখা যাবে। স্বয়মের অনর্গল কথার সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল রিমিল। কথা ফুটছে না ওর মুখে। কী রে, কিছু তো বল, বলল স্বয়ং। তুই এখানে কি করছিস? যা বাবা, তোর ছাতা খুঁজতে এলাম তো। ইয়ার কি মারছিস? তুই আমার ছাতা খুঁজতে ট্রেনে করে এত দূর চলে এলি বৃষ্টির মধ্যে? ভালো, খুব ভালো। আপনার রোশনি আর সোলাঙ্কিকে হোয়াটসঅ্যাপে করে জানালাম তারা আসছে না। এদিকে আপনাকে আসতে বারণ করলেও আপনি যে সোনার পাত্রী নয় তা আমি ভালোভাবেই জানি। একে শনিবার, তার উপর এমন বৃষ্টি, কলেজে যে কেউ আসবে না সে আমি ভালো করেই জানতাম। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই বলে আমারও কি নেই? এমন দিনে আপনি নির্দ্বিধায় একা একা কলেজ আসবেন আর আমি তা শুনেও চুপচাপ বসে থাকব? তুই আমার জন্য নে নে, এত সেন্টু ফেস বানানোর দরকার নেই, কুলফি খা। এতক্ষণে রিমিল খেয়াল করল ছেলেটার এক হাতে ছাতা আর অন্য হাতে ধরা একটি কুলফি। রিমিল অবাক হয়ে জিজ্ঞেস করলো, কুলফি? আজ তো ঠান্ডা আছে, আজ খেলে কিচ্ছু হবে না। রিমিলের মনে পড়ে গেল ফার্স্ট ইয়ারে একদিনও স্বর্ণালীকে বলেছিল যে ও কুলফি খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কুলফি গাড়িগুলো ওদের পাড়ার দিকে আর যায় না এখন। এদিকে টনসিলের সমস্যা আছে বলে ডাক্তার গরমে ওকে আইসক্রিম খেতে একদম বারণ করেছেন। ঠান্ডা ওয়েদারে থাকলে খাওয়া যেতে পারে, কিন্তু কলেজে চাইলেই তো সেরকম উপযুক্ত আবহাওয়া পাওয়া যায় না। স্বর্ণালীর সাথে একদিন স্বয়ংও শুনেছিল সে কথা, কিন্তু ও এতদিনেও সেটা মনে রেখেছে। রিমিলের বুকের ভেতরটা মুহূর্তে কেমন তোলপাড় হয়ে গেল। সে স্বয়ংকে সেই কলেজের প্রথম দিনের দেখেই অহংকারী তকমা লাগিয়ে দিয়ে ওর সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চেয়েছিল রিমিল। নেহাত একটা গ্রুপ অ্যাসাইনমেন্টে একসাথে কাজ করতে হয়েছিল বলে ফোন নাম্বার বিনিময় ও কথা বলার সূত্রপাত হয়। একদিন স্বয়ং একটা নোটস নিয়েছিল বলে রিমিল ধরেই নিয়েছিল ছেলেটা অহংকারী হলেও নিজের স্বার্থটা ভালোই বোঝে। নিজের পূর্ব অভিজ্ঞতা সমূহের ফলশ্রুতি হিসাবে রিমিল সিদ্ধান্তে এসে গিয়েছিল যে
ওর কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য স্বয়মের কথা বলে ওর সাথে। কিন্তু আজ নে রে, খা কুলফিটা। স্বয়মের ডাকে স্তম্ভিত ফিরল রিমিলের। কুলফিটা টুপ করে গলতে শুরু করেছে। স্বয়ং দুঃখী মুখ করে বলল, যা, কুলফিওয়ালাটা বৃষ্টি বাড়তেই চলে যাচ্ছিল বলে তড়িঘড়ি কিনে নিলাম, কিন্তু তুই এমন দেরি করলি আসতে। স্বয়মের মুখটা দেখে হেসে ফেলল রিমিল। হাত বাড়িয়ে নিতে গেল কুলফিটা। স্বয়মের আঙুলে ছুঁয়ে গেল ওর আঙুল, আর সঙ্গে সঙ্গে কুলফির ভিজে ওঠা বিস্কুটটা ভেঙে গিয়ে ক্রিমটা গলে মাখামাখি হয়ে গেল ওদের হাতে। সরি বলে উঠল স্বয়ম। খিলখিল করে হেসে উঠল রিমিল। স্বয়মের হাতটা টেনে বাড়িয়ে দিল সামনের দিকে। নিজের হাতটাও বাড়ালো রিমিল। বৃষ্টি এসে ধুয়ে দিতে লাগলো ওদের হাত দুটো। রিমিলের মধ্যে দীর্ঘদিন ধরে জমে ওঠা তিক্ত অভিজ্ঞতার শক্ত পাথরটা কুলফিটার সাথে গলে গিয়ে এখন ধুয়ে মুছে সাফ হয়ে যেতে থাকলো একটু করে। আজকের গল্পটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।